ক্লাস 6 এর ভূগোলের যে তৃতীয় চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি তুমি কোথায় আছো। আগের দিন আমরা পড়েছি যে বিষয়টা কি আছে, আজকে পড়বো কি বই, ঠিক আছে। অক্ষাংশ আর অক্ষরেখা আর দ্রব্যরেখা নিয়ে এই বিষয়টা, এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। কি বলছে দেখ, বিনয় স্কুল থেকে ফিরে মাঠে চলে এলো। পাড়ার গোপালদা ফুটবল খেলা শেখাবে, আরো অনেকে এসেছে। গোপালদার বাঁশি বাজতেই যে যার জায়গার মতো দৌড়ে পড়লো। উত্তর দিকের গোলপোস্ট থেকে প্রায় 20 পা আর মাঠের ধারের ক্লাব ঘর থেকে প্রায় 25 পা হবে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো বিনয়। বিকালে যখন খেলতে যাও তুমিও মাঠের কোনো জায়গায় আজ আসো, খুব সহজেই বলে দিতে পারো। গাছ, খুঁটি, ল্যাম্পপোস্ট বা রাস্তার এরকম যে কোনো কিছু থেকে তুমি কতটা দূরে, এভাবেই তোমরা তোমার অবস্থান বলবে, তাই তো। কিন্তু যদি মাঠের ধারে বা আশপাশে কোনো কিছুই না থাকতো তাহলে তুমি কিভাবে বলতে তুমি কোথায় আছো। তার মানে কি বলছে, ধর তুই খেলার মাঠে গিয়েছিস, এটা ধর একটা খেলার মাঠ, এখানে ধর কোনো একটা গাছ আছে, ঠিক আছে, এখানে ধর গোলপোস্ট আছে, এখানে ধর গোলপোস্ট আছে। এইবার তুই দেখা গেল এইখানে আছিস, এই গাছটার নিচে আছিস, ঠিক আছে, এই গাছটা নিচে আছিস। তোর বন্ধু ধর এইখান থেকে বাড়ি থেকে আসছে, বাড়িতে এখানে আছে, এখান থেকে তোকে ফোন করছে, ভাই তুই কোথায় আছিস। তুই কি বলবি, প্রথমে আছি আমি কোথায়, মাঠে। ও বলে মাঠে তো অনেকে আছে, তাহলে তুই মাঠের কোথায় আছিস, তুই কি উত্তর দিবি, না যেখানে গাছ আছে না সেই গাছের নিচে আমি আছি, তাই তো। তাহলে আমরা একটা লোকেশন বলে দিলাম কার বেসিসে, প্রকৃতির যে জিনিসগুলো আছে তার বেসিসে। কিন্তু ধর এরকম কোনো কিছুই নেই, এরকম একটা বড় ফাঁকা মাঠ আছে আমার কাছে, তাহলে তুই কি করে বলবি কোন দিকে আছিস। তাহলে আমাকে দেখতে হবে সেটাকে কিভাবে বলা যায়, ঠিক আছে, তোদের বইতে সেটা শেখাবে। পৃথিবীর ওপর তুমি কোথায় দাঁড়িয়ে আছো এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে। তোমার নিজের ফুটবলটা হাতে নিয়ে দেখো, বলের গায়ে একটা আঙুল রেখে বলো তো তুমি বলের কোথায় আঙুলটা রেখেছো। সমতল পৃষ্ঠ কোনো জায়গার অবস্থান বা দিক বলা সহজ, কিন্তু সমতল পৃষ্ঠে মানে যদি এটা সমতল হয় তাহলে তার দিক বলাটা সহজ। কি বলছে, কিন্তু যার কোনো ধার নেই, ধার মানে কি প্রান্ত রেখা, এই প্রান্ত রেখাগুলো নেই, রেখা নেই, কোনো কণা নেই, উপর নিচ বলে কিছু নেই। আমি যদি একটা গোল দেখি, এর উপর নিচ কোনটা বলবি তুই, এর উপর কোনটা নিচ কোনটা তুই বলতে পারবি। তুই যদি বলিস ভাই এটা উপর, তাহলে আমি এটাকে ঘুরেই দিলাম, তাহলে তুই এখন উপর কি বলবি। তাহলে এর উপর নিচ কিছুই নেই, কিছুই নেই, সেখানে দাঁড়িয়ে তোমার অবস্থান বলতে পারা সহজ নয়। কোন জায়গায় অবস্থান বোঝাতে পৃথিবীর ওপর কতগুলো নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখা করা হয়েছে। আমি কোথায় আছি পৃথিবীর ওপর সেই অবস্থান করার জন্য এই কাল্পনিক রেখাগুলো টানা হয়েছে, বুঝতে পেরেছিস। এসো আমরা চিনে নিই পৃথিবীর কাল্পনিক রেখা ও বিন্দুগুলোকে। পৃথিবীর একটা ছোট মডেল হলো গ্লোব, ওই যে গ্লোব দেখছিস ওই গ্লোব, গ্লোবের ওপর আঁকা কাল্পনিক রেখাগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করো। আগের যে রেখাগুলো দেখাচ্ছিলাম, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপরে যে রেখাগুলো সেগুলোর কথা বলছে। প্লাস্টিকের বলের গায়ে দাগ টেনে দেখো, দেখেছো প্লাস্টিকের বল, তার গায়ে দাগ টানো, বলের ওপর দাগ টানলে সেটা কখনোই সরল রেখা হয় না। তাহলে তুই যদি একটা বলের গায়ে দাগ টানিস, দাগটা এরকম সোজা হবে না এরকম কার্ভ হবে, কি হবে, কার্ভ হবে, ঠিক আছে। আর শুধু বই দিকে দাঁড়াবে কিন্তু, আর দ্বিতীয়বার দেখে আমার দিকে তাকিয়েছিস। কি বলছে, পৃথিবীর মাঝখান দিয়েও এরকম একটা রেখা কল্পনা করা হয়েছে, পৃথিবীর মাঝ বরাবর একটা এরকম রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখা হলো পৃথিবীর অক্ষ। তাহলে পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া, তাহলে ধরো এটা যদি আমি পৃথিবী আঁকি, পৃথিবীর কেন্দ্র দিয়ে মানে এরকম ভাবে যেটা গেছে সেটা হচ্ছে কি পৃথিবীর অক্ষ। আসলে এটা সোজা, আসলে এটা দেখতে গেলে কি এটা হচ্ছে সোজা এরকম পৃথিবীর মাঝ বরাবর গিয়েছে, কিন্তু পৃথিবী কি করেছে, হেলে আছে। এরকম হেলে থাকার কারণে পৃথিবীর অক্ষটাও গেছে কি হেলে, বুঝতে পারলি। কি বলছে, পৃথিবীর অক্ষ, পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত উত্তর মেরুবিন্দু আর দক্ষিণ প্রান্ত হলো দক্ষিণ মেরুবিন্দু। তার মানে এই যে পৃথিবীর অক্ষটা আঁকলাম এটা হচ্ছে কি উত্তর দিক, তাই তো, উত্তর। তাহলে এটা কি বলছে, উত্তর মেরুবিন্দু, এটা হচ্ছে উত্তর মেরুবিন্দু, উত্তর মেরুবিন্দু, আর এটা হচ্ছে দক্ষিণ মেরুবিন্দু, মেরুবিন্দু। এটা এখানে অলরেডি বলে দিয়েছে এটা বিন্দু, তার জন্য আমরা যখন অক্ষরেখা গণনা করি এই দুটোকে ধরি না আমরা, ঠিক আছে। এবারে কি বলছে, এই মেরু থেকে সমান দূরে গ্লোবের ঠিক মাঝ বরাবর একটি বৃত্ত রেখা আঁকা আছে। এই বৃত্ত রেখা বরাবর গ্লোবটি দুটি ভাগে ভাগ হয়েছে। তার মানে বলছে কি, এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, ধর এটা উত্তর মেরু এটা দক্ষিণ মেরু, এর ঠিক মাঝ বরাবর, ধর এত দূর গেলাম এখান থেকে এত দূর আসলাম, এর ঠিক মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে সেটা কি করেছে, দুটো গোলার্ধে ভাগ করেছে, একটা উত্তর গোলার্ধ আর একটা কি দক্ষিণ গোলার্ধ। কি বলছে, দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এই কাল্পনিক রেখাকে বলে নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে বিষুব রেখা কি বলছে, পৃথিবীর মাঝ বরাবর, ভালো করে দেখবি, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে,
পূর্ব থেকে পশ্চিমে, এটা বলছে পূর্ব থেকে পশ্চিমে, আমরা কি করব পশ্চিম থেকে পূর্ব দিকে দেবো, ঠিক আছে। পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত ওই কাল্পনিক রেখাকে বলে পৃথিবীর নিরক্ষরেখা বা বিষুবরেখা। এটার নাম হচ্ছে কি নিরক্ষরেখা, নিরক্ষরেখা বা কি বলে বিষুবরেখা। বিষুব, বিষুব কেন? কারণ বিষুব কথার অর্থ হচ্ছে কি সমান দিন রাত। বিষুব কথার অর্থ কি সমান দিন রাত, মানে এখানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত 24 ঘন্টা, বুঝতে পারলি? তারপরে কি বলছে, এই উত্তর অংশ হলো উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশ হলো দক্ষিণ গোলার্ধ। এই যে নিরক্ষরেখাটা আছে এর উত্তর অংশটা কি উত্তর গোলার্ধ, আর দক্ষিণ দিকে যে অংশটা আছে কি দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধ আর এটা দক্ষিণ গোলার্ধ, কারণ আমরা দেখেছিলাম দিক উত্তর দক্ষিণ, ঠিক আছে। তারপরে কি বলছে জানো কি, 16 শতাব্দী ইউরোপেরা প্রথম কতগুলি বিন্দু ও দাগ কল্পনা করে পৃথিবীর মানচিত্র তৈরি করে। তাহলে এখান থেকে তোকে প্রশ্ন দিতে পারে 16 শতাব্দী ইউরোপেরা প্রথম কতগুলি বিন্দু ও দাগ কল্পনা করে। তাহলে কারা প্রথম বিন্দু বা দাগ কল্পনা করেছিলেন? কি উত্তর হবে? ইউরোপীয়রা। কোথায় পেয়েছিস কি? এই বক্সের মধ্যে, এই যে হলুদ মতন করা ওখানটায় দেওয়া আছে, দিতে পারিস। আচ্ছা এখান থেকে বইতে দাগ দাও পৃথিবীর অক্ষ। আচ্ছা কয়েকটা প্রশ্ন লেখা ছিল, খাতা বার কর, সবাই প্রশ্ন লেখো। পৃথিবীর অক্ষ কি? নিরক্ষরেখা কি? পৃথিবীর অক্ষ কি আর নিরক্ষরেখা কি? পরের যে পয়েন্টটা বলছে দেখ, গ্লোব লক্ষ্য করলে দেখা যাবে নিরক্ষরেখা বিষুবরেখা সমান্তরালে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বেশ কিছু বৃত্ত রেখা আঁকা আছে। কি বলছে? গ্লোব লক্ষ্য করলে দেখা যাবে নিরক্ষরেখা বা বিষুবরেখা সমান্তরালে। এই যে নিরক্ষরেখা, এই যেটা বলছে এদিকে দাঁড়াও, ওটার দিকে দাঁড়াও, এই যে নিরক্ষরেখা আছে এই নিরক্ষরেখার সমান্তরালে কিছু রেখা অঙ্কন করা রয়েছে, সে কথা বলছে। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব ও পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো অক্ষরেখা। তাহলে কি বলছে? নিরক্ষরেখার সমান্তরালে, এই দাঁড়া, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে, আমরা কি করবো পশ্চিম থেকে পূর্ব দিকে, কারণ পৃথিবী কোন দিকে করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। আমরা সবসময় ওই টার্মটা নেবো, পশ্চিম থেকে পূর্ব দিকে, ঠিক আছে। পশ্চিম থেকে পূর্ব দিকে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো হলো কি অক্ষরেখা, ঠিক আছে। আমরা যেটা লিখেছি সেটাই লিখবো, এটা লেখার দরকার নেই। নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়, এই যে নিরক্ষরেখা এর দৈর্ঘ্য সবচেয়ে কি বড়, কারণ যত উত্তর দিকে যাব আর দক্ষিণ দিকে যাব তত নিরক্ষরেখার দৈর্ঘ্য কি হবে? বাড়বে না কমবে? বলতে কি সব যাও, যত উত্তর দিকে যাব আর দক্ষিণ দিকে যাব নিরক্ষরেখার দৈর্ঘ্য বাড়বে না কমবে? এটা সাধারণ জিনিস বলতে পারবি না তোরা? নিরক্ষরেখার উত্তর দিকে বা দক্ষিণ দিকে যেদিকে যায় না কেন, নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণ দিকে যেদিকে যায় না কেন অক্ষরেখার দৈর্ঘ্য বাড়বে না কমবে? এগুলো বাড়ছে না কমছে রে দৈর্ঘ্য? তাহলে সেটাই তো প্রশ্নটা করছি, লজ্জা থাকা দরকার। আসছিস আবার, নিরক্ষরেখার মান কত? 0। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। বাকি অক্ষরেখাগুলো ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্য ছোট হতে থাকে। সব অক্ষরেখায় কি পূর্ণবৃত্ত। যদি আমরা পৃথিবীর উপর থেকে দেখি তাহলে পৃথিবীকে পুরো এই অক্ষরেখাগুলো এরকম ভাবে গোল ভাবে ঘিরে রয়েছে, তাহলে এগুলো কি এক একটা পূর্ণবৃত্ত, এগুলো এক একটা পূর্ণবৃত্ত। এইবারে কি বলছে, পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর, এটাকে বলছে 90 ডিগ্রি উত্তর। এটাকে কি বলছে? উত্তর মেরুর দক্ষিণ মেরুর মান 90 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে, যেগুলো আগের দিন পড়িয়েছিলাম। এইবারে পাশের যে ছবিটা আছে সেখানে তোকে নামগুলো দেখিয়েছে, কোন অক্ষরেখাটার কি নাম আমাদের দেখিয়েছে। নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা, তারপরে কি সুমেরু বৃত্ত রেখা, সুমেরু বৃত্ত রেখা। তারপরে নিরক্ষরেখার দক্ষিণে, মানে কি এটা যদি নিরক্ষরেখা হয় এর উত্তরের দিকে আছে কি এটা কর্কট ক্রান্তি রেখা, এটা সুমেরু বৃত্ত, আর এটা উত্তর মেরু বিন্দু। এটা কি উত্তর মেরু বিন্দু, এটা কি সুমেরু বৃত্ত। আর রেখা লিখবো না, এটা কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। এটা নিরক্ষ রেখা। যদি এ পাশে দেখি এটা মকর ক্রান্তি, এটা সুমেরু বৃত্ত, এটা দক্ষিণ মেরু বিন্দু। ঠিক আছে, এই হচ্ছে নাম। এটা কত? এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা
90 ডিগ্রি, ঠিক অপোজিট দিকে 30 ডিগ্রি, 60 90 ডিগ্রি। আমরা এটা মুখস্থ করবো না, আমরা মুখস্থ করবো এইটা। পরীক্ষার সময় এটা থেকে প্রশ্ন দেবে। এটা নর্থ, এটাও নর্থ, এটাও নর্থ। কে বলছে সাউথ? জিভ বার করছিস? এটা সাউথ, ঠিক আছে। আমার এই নামগুলো মুখস্থ করতে হবে। পরীক্ষার সময় গিয়ে বলতে পারে এই যে 66.5 ডিগ্রি, এই যে আমরা মানটা দিলাম, এই নর্থ, এটি একটি সমরবৃত্ত, কর্কটক্রান্তি রেখা, কুমেরবৃত্ত, মকরক্রান্তি রেখা। যে হবে, যেটা হবে সেটার মাথায় আমাকে টিক মারতে হবে, ঠিক আছে? মাথায় রেখে নিন। ব্যাস, এই পেজে আর কিছু নেই, 20 পেজে। এবারে কি বলছে নিজেই বুঝে নাও। পাশের ছবিতে দেখো একটা পাতিলেবুকে মাঝ বরাবর কেটে ফেলা হয়েছে, তাতে দুটো তল দেখা যাচ্ছে। আমরা ক্লাস 5 এ পড়েছিলাম এরকম একটা বৃত্ত ছিল, মাঝ বরাবর কেটে দেওয়ায় কি তৈরি হয়েছিল? একটা অর্ধবৃত্ত। সেই অর্ধবৃত্তের কথা বলছে। অর্ধবৃত্ত যখন করা হয়েছে তাহলে কি হবে? লেবুটা যদি এরকম হয় তাহলে কি হবে? একটা তবলা হবে না? তবলা, হ্যাঁ তবলা। কি বলছে? পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর যদি কেটে ফেলা যেত তাহলে এরকমই দুটি তল পাওয়া যেত। যদি আমরা এই রেখা বরাবর, নিরক্ষরেখা বরাবর যদি পৃথিবীকে কেটে দিতাম তাহলে সেখানে কি পেতাম? এরকম তল পেতাম। তারপরে বলছে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। যে রেখা বরাবর রয়েছে নিরক্ষ, কি বলছে? নিরক্ষরেখা, এই যে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে, মানে নিরক্ষরেখা বরাবর যদি আমি কেটে দিই পৃথিবীকে, এদিকে তাকাবি, পৃথিবীকে যে কেটে দিচ্ছি নিরক্ষরেখা বরাবর, তাহলে যে তলটা পাচ্ছি সেটা কোথায় পাচ্ছি বলতো? নিরক্ষরেখায়। তাই ওটাকে বলছে কি? নিরক্ষীয় তল। ওটাকে বলছে কি? নিরক্ষীয় তল। তাহলে এখানে প্রশ্ন লিখতে পারিস যে নিরক্ষীয় তল কি? তাড়াতাড়ি সহজ প্রশ্ন লেখ, নিরক্ষীয় তল কি? তারপরে বলছে পৃথিবীর অক্ষ এদিকে হেলে আছে। পৃথিবীর অক্ষ কি বলছে? না, তার আগে একটা লাইন গেছে। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণ করে রয়েছে। পৃথিবীর অক্ষ, এই যে তলটা ভালো করে বুঝবি, এই যে যেটা আঁকছি আমি, পৃথিবী যদি অর্ধেক করে দিই, এখানে যে তলটা আমরা পেয়েছি এটাকে কি তল বলছে? নিরক্ষীয় তল। এখান থেকে পৃথিবী অক্ষ, মানে কি? যে দাগটা, এটা পুরো মাঝ বরাবর গিয়েছে। এটা তাহলে কত ডিগ্রি কোণ করেছে বলতো? 90 ডিগ্রি। বুঝতে পারলি? তাহলে তোকে প্রশ্ন করতে পারে নিরক্ষীয় তল ও অক্ষ, পৃথিবীর অক্ষের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? ঠিক আছে, পৃথিবীর অক্ষ একদিকে হেলে আছে। পৃথিবীর অক্ষ কি বলছে? কি পৃথিবীর এই যে অক্ষটা আমরা টেনেছিলাম সেটা কি বলছে? একদিকে হেলে রয়েছে। অক্ষর উত্তর প্রান্ত সারা বছর ধ্রুবতারার দিকে মুখ করে থাকে। উত্তর প্রান্ত সবসময় কোন দিকে? ধ্রুবতারার দিকে মুখ করে থাকে, ঠিক আছে? থাকে। পৃথিবীর যে পথে সূর্যের চারপাশে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। তাহলে কি বলছে? এটা যদি আর্থ হয় আর এটা যদি সান হয়, তাহলে পৃথিবীর যে পথ বরাবর সূর্যের চারপাশে ঘুরছে তাকে কি বলছে? পৃথিবীর কক্ষপথ। কক্ষ, এটা কক্ষ, ভালো করে বোঝ। এটা কক্ষীয় কক্ষ, আর এটা কি? অক্ষীয় অক্ষ। অক্ষ আর কক্ষ, ঠিক আছে? অক্ষ আর কক্ষ। তারপরে কি বলছে? কক্ষপথ ও পৃথিবী কেন্দ্র যে তলে রয়েছে তা হলো কক্ষতল। তাহলে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র, কক্ষপথ, এই যে কক্ষপথটা আর এই পৃথিবীর কেন্দ্র, যদি আমি একটা বৃত্তের কেন্দ্র দেখি একদম মাঝখানে যেটা হবে, তাই তো? তাহলে যে আমরা পরিধি করেছিলাম, পরিধির সংজ্ঞা কি ছিল বলতো? মনে আছে কি কারণ? বৃত্তের পরিধির সংজ্ঞা কি? এটাকে যদি আমি এরকম ভাবে দাগটা নিই, এটাও তো একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, এগুলো সবকটা দৈর্ঘ্য। এই যে চারটে দৈর্ঘ্য, এটাকেই তো বলছে পরিধি। এটা এরকম না হয়েছে কি এরকম গোল্লা, এটা হচ্ছে পৃথিবীর পরিধি। বলছে কি এই পৃথিবীর পরিধির মাঝখানে যেটা আছে সেটা কি পৃথিবীর কেন্দ্র। তাহলে এটা কি বৃত্তের কেন্দ্র? বৃত্তের কেন্দ্র পড়েছিলাম আমরা। তাহলে কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র, তার মানে কি? বৃত্তই তো পৃথিবী, বলতে গেলে বৃত্তই তো পৃথিবী একটা, মানে কি পৃথিবীই তো বৃত্ত। তাহলে এটা যদি পৃথিবীর কক্ষ হয় আর এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে ধরো আমি কেন্দ্রটা এখানে আনলাম, কেন্দ্র এইবার বলছো পৃথিবীর অক্ষ, পৃথিবীর কেন্দ্র, দুটো আইডেন্টিফাই করা শিখলাম। পৃথিবীর অক্ষ, পৃথিবীর কেন্দ্র। বলছে কি কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তল রয়েছে তা হলো কক্ষতল। যে তল রয়েছে, তাহলে পৃথিবীর এই কেন্দ্র থেকে পৃথিবীর যে অক্ষ, এই পৃথিবীর যে কক্ষপথ, এটা যে তলে রয়েছে সেই তলটাকে বলছে কি? কক্ষতল। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে ঝুলে রয়েছে। 66.5, যদি এটাকে আমি এরকম টানি তাহলে এটা হবে কত? 66.5 ডিগ্রি, ঠিক আছে? 66.5 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে।
আচ্ছা, তারপরে কি বলছে, গ্লোব দেখে লিখে ফেলো। নিরক্ষরেখা কোন কোন মহাদেশে কোন কোন দেশের উপর দিয়ে গেছে, এটা আমি তোদেরকে লিখে দেবো। যে আমরা তিনখানা জিনিস শিখবো, একটা হচ্ছে নিরক্ষরেখা কোন কোন দেশের উপর দিয়ে গেছে গোটা পৃথিবীর উপরে, কর্কট ক্রান্তি রেখা কোন কোন দেশের উপর দিয়ে গিয়েছে, আর একটা হচ্ছে কি মকর ক্রান্তি রেখা। এই তিনটে রেখা কোন কোন দেশের উপর দিয়ে গিয়েছে আমি লিখে তোদেরকে দেবো, ঠিক আছে। এটা সেই টেবিলের উপরে প্রশ্ন করবে যে এই দেশগুলো উপর দিয়ে কোন রেখাটা গিয়েছে সেই রেখাটা এখানে টিক মারতে হবে। তোদের পরীক্ষার সময় দিয়ে দিতে পারে ভারতের উপর দিয়ে কোন রেখা গিয়েছে, তুই কি উত্তর দিবি? আগে নিজের দেশ সম্পর্কে জানি, তারপর অন্য দেশ সম্পর্কে জানবো। ভারতের উপর দিয়ে কোন রেখা গিয়েছে? নিরক্ষরেখা। আগের বলেছিলাম ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধ। যদি এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে তোর 30 ডিগ্রি নর্থ। ঠিক এরকম জায়গা থেকে আমাদের ভারত রয়েছে, এই জায়গাটা আমাদের ভারত রয়েছে। তাহলে এটা কত ডিগ্রি, কত রেখা গিয়েছে আমাদের? কর্কট ক্রান্তি রেখা। এটা কত? 23.5 ডিগ্রি। মাথায় গেঁথে রাখ। পৃথিবীর উপর দিয়ে কোন রেখা গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। তারপর পরে যা 22 কি বলছে, কোন জায়গা পৃথিবীর কতটা উত্তরে ও কতটা দক্ষিণে তা অক্ষরেখা থেকে বোঝা যায়। কি বলছে, পৃথিবীতে কোন জায়গা কতটা দূরে সেটা অক্ষরেখা, ধরে এই জায়গাটা অক্ষরেখা থেকে কতটা দূরে সেটা বোঝা যায়, ঠিক আছে। কিন্তু পৃথিবীতে কোন জায়গা কতটা পূর্বে বা কতটা পশ্চিমে কিভাবে বোঝা যাবে? ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা গেল, তাই তো। আর একটা সহজ করে বুঝে নাও। তার মানে দেখ, আমরা যদি এখান থেকে উত্তর দিকে যেতে চাই বা এখান থেকে আমরা দক্ষিণ দিকে যেতে চাই, তাহলে কোন রেখার সাহায্য নেবো বলতো? এটা হচ্ছে অক্ষরেখা, ছবি আঁকলাম। আর আমি আঁকছি দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা, ঠিক আছে। এ কি করেছে, দুটো গোলার্ধ ভাগ করেছে, একটা হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ, গোলের অর্ধ তাই গোলার্ধ, আর এটা কি উত্তর। আমি এটা মুছে দিচ্ছি আপাতত। উত্তর গোলার্ধ, জলের মতো নাম্বার আসবে কিন্তু উত্তর গোলার্ধ, ঠিক আছে। এটা হলো, তাহলে এটা কটা ভাগে ভাগ করেছে? দুটো ভাগে। কি কি ভাগে ভাগ করেছে? পূর্ব গোলার্ধ আর এটা হচ্ছে কি, কারণ কি এটা যদি আমরা দেখি দিক, তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এই জন্য বুঝতে পেরেছিস সবাই? এইবারে কি বলছে, ধর কোন একটা জায়গা এইখানটায় আছে, তাহলে তুই কার সাহায্য নিবি, এইটা না এইটা? ধর বললাম এখান থেকে যদি আমরা উত্তর দিকে যেতে চাই, কোনো একটা তোর বলছে তুই কোনো একটা জায়গায় আছিস, সেই জায়গাটা থেকে তুই উত্তর দিকে যেতে চাইবি, তাহলে অক্ষরেখার সাহায্য নিবি না দ্রাঘিমা রেখার সাহায্য নিবি? অক্ষরেখার। তুই এখান থেকে এখানে যাচ্ছিস, কতটা যাবি, আমরা সবসময় অক্ষরেখার সাহায্য নেবো। আমরা যদি বলি তুই যেখানে আসিস সেখান থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে যাচ্ছিস, ধরলাম পশ্চিম দিকে, তাহলে তুই কার সাহায্য নিবি? দ্রাঘিমা রেখা। তার মানে আমরা এখান থেকে এই জন্য বুঝতে পারছি এরা দিক নির্ণয় করতে সাহায্য করে, তুই কোন দিকে আছিস সেটা সাহায্য করে। কিন্তু বিষয়টা কি, অক্ষরেখা উত্তর আর দক্ষিণ দিক নির্ণয় করতে সাহায্য করে, কিন্তু আমার এই দ্রাঘিমা রেখা পশ্চিম দিক আর পূর্ব দিক নির্ণয় করতে সাহায্য করে। বুঝতে পারলি? ধর আমি যদি দেখি এটা ধর 0 ডিগ্রি, এটা ধর 30 ডিগ্রি, 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি নর্থ, এটা ধর 0 ডিগ্রি, আর এটা ধরলাম 1 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে বলতো, ইস্ট তো, হ্যাঁ কি না? ইস্ট। তাহলে তুই আমাকে বলবি যে এই যে জায়গাটা, এই জায়গাটার আমি দ্রাঘিমা বা যে স্থান সেটা আমি কি করে বার করব? তাহলে আমরা কি লিখতে পারি, এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি? 1 ডিগ্রি ইস্ট, ঠিক আছে। এটা কি অক্ষরেখা না দ্রাঘিমা রেখা? দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। আমি যদি এবারে বলি এটা হয়ে গেল, এবারে আমি যদি বলি এটা থেকে এটা, তাহলে তুই কি বলবি? 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি নর্থ, তাহলে এটা কি রেখা? অক্ষরেখা। তাহলে তুই যদি কাউকে বলিস যে এর মধ্যে আমার বাড়ি আছে, তাহলে যে কেউ তোর বাড়িতে চলে আসতে পারে। বুঝতে পারলি? যে কেউ তোর বাড়িতে চলে আসতে পারে। তাহলে দেখ অক্ষরেখা কোন দিকে ইন্ডিকেট করছে, কোন দিকে আমাদের বলছে, উত্তর বা দক্ষিণ দিক। দ্রাঘিমা রেখা পূর্ব বা পশ্চিম দিক। বুঝতে পারলি?
এইবারে তুই বললি যে এটা তো অনেক বড় হয়ে গেছে, এর মধ্যে একটা পয়েন্ট, ওটাকে ক্যালকুলেট করতে হয়, ওটা তোদের বইতে নেই, ওটা আমরা গ্র্যাজুয়েশন করেছি, ঠিক আছে, ওটা বড় ক্লাসে। যে ধর এত বড় একটা জায়গা, এখানে একটা পয়েন্ট, এটা কতটা কত কোন জায়গায় আছে, লোকেশন কত সেটা বলে দেবে। যেমন দেখ আর্মি ক্যাম্পে কি হয়, দেখা গেল বাইরে থেকে কোনো জঙ্গিরা এসছে, আর্মিরা কি করে বুঝতে পারে যে কোথায় লুকিয়ে আছে? ওরা তো বুঝতে পারে যে কোথায় লুকিয়ে আছে, কিভাবে দেখে? স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট থেকে ওদেরকে সিগন্যাল দিয়ে দেয় যে ও এই লোকেশনের মধ্যে আছে, এই লোকেশনটাকে ওদেরকে সেন্ড করে দেয়, বুঝতে পারলি? ওই লোকেশন দেখে ওরা ওখানে গিয়ে যুদ্ধ করে যে ওইখানে ওরা আছে, বুঝলি? এবারে কি বলছে, কিন্তু পৃথিবীতে এটা হয়ে গেছে, ধরো তোমার শহরটা উত্তর গোলার্ধে কোনো একটা অক্ষরেখায় রয়েছে, কিন্তু শহরটা ওই অক্ষরেখার কোথায়? অক্ষরেখাটা তো একটা পূর্ণবৃত্ত, একটা গোটা বৃত্তাকার, তো আর স্থানটার অবস্থান হতে পারে না। মানে কি, ধর তুই বলছিস যে অক্ষরেখার উপরেই তোর শহর আছে, তাহলে অক্ষরেখা কোথায়? তুই তো গোটা গোটা অক্ষরেখা বা নিরক্ষরেখাকে তুই তোর নিজের বাড়ি বলতে পারিস না। অক্ষরেখার একটুখানি জায়গায় তোর বাড়ি আছে, কিন্তু অক্ষরেখার কোথায়? তখন আমার কি সাহায্য লাগবে? এই দ্রাঘিমা রেখা, বুঝতে পারলি? তখন কিসের সাহায্য লাগবে? দ্রাঘিমা রেখা, কারণ এই অক্ষরেখা বলতে পুরোটাকে বোঝাচ্ছে, বুঝতে পারছিস কি? এটা যদি আমি বলি আমার বাড়ি অক্ষরেখার উপরে, তাহলে যে আসবে সে পুরো অক্ষরেখায় ঘুরবে যে তোর বাড়ি কই, অক্ষরেখা পাচ্ছি না। তখন আমি যখনই বলেছিলাম এই যে দ্রাঘিমা রেখার উপর থেকে গেছে, দ্রাঘিমা রেখা এত, তখন বুঝতে পারলো ও আচ্ছা এই জায়গাটা, বুঝতে পারলি? তাহলে দুটোই আমাদেরকে সাহায্য করছে কি, কোন স্থানের অবস্থান নির্ণয় করতে। তাহলে তোকে বলতে পারে পরীক্ষার সময় অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার গুরুত্ব কি। প্রথম যে পয়েন্টটা আসবে অক্ষরেখা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে, দুটোই হচ্ছে কি অবস্থান বা কোন স্থানের অবস্থান নির্ণয় করতে আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে এই একটা পয়েন্ট কম। তারপরে কি বলছে, একটা গোটা বৃত্তাকার তো আর স্থানটার অবস্থান হতে পারে না, তাহলে কিভাবে জানা যাবে যে শহরটা ওই গোটা বৃত্তাকার বৃত্ত রেখাটার ঠিক কোথায়? এই সমস্যার সমাধানের জন্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু রেখা টানা কল্পনা করা হয়েছে, যেগুলি অক্ষরেখাগুলিকে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। যে রেখাগুলো দেখ, এই যে তুই বললি অক্ষরেখার উপরে বাড়ি, এই রেখা, এই যে সমাধানটা করার জন্য কিছু কাল্পনিক রেখা টানা হয়েছে উত্তর থেকে কোন দিক, দক্ষিণ দিক। এরা প্রতিটা এই অক্ষরেখার কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি করে। প্রতিটি কত ডিগ্রি করে কোণ করে আছে? 90 ডিগ্রি। দেখ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বুঝতে পারলি? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তাকার গুলো হলো দ্রাঘিমা রেখা। তাহলে এই যে দাগগুলো আমরা টানলাম, এটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা। আমরা যদি বলি একটা কয়েন হেড বা টেল, তো এটা হচ্ছে দুটোই। এটা একটা কয়েনে যেমন হেড বা টেল দুটোরই যেমন ইম্পর্টেন্ট আছে, ধর খেলা করতে গেছি আমরা, হেড বা টেল, যদি দুটো পিঠে হেড থাকতো তাহলে কি হতো? খেলায় কে ব্যাট পেতো? আমরা কামড়ি শুরু হয়ে যেত তো, হ্যাঁ? ওইদিকে আম্পায়ার এসে ব্যাট মারি মেরে দিল, তোমার কাম, আমি যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে? তাহলে সেই সমস্যার সমাধানের জন্য কি করলো, এই দুটোই কিন্তু হেড আর টেল দুটোকেই কিন্তু গুরুত্ব। আমি যদি শুধু বলি না আমি দ্রাঘিমা রেখার উপরে কাজ করবো না, তুই ভাই তাহলে পৃথিবীর উপরে খোঁজ অক্ষরেখায় তোর বাড়ি কোথায়, ঠিক আছে? এবারে তুই যদি বলিস দ্রাঘিমা রেখা, শুধু বলে দিস ভাই এখানে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আমার বাড়ি হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার উপরে, ঠিক খোঁজ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কোথায়, ঠিক আছে? খুঁজলি। কিন্তু আমি যদি বলে দিই ভাই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কিন্তু 0 ডিগ্রি অক্ষরেখা, তাহলে ঠিক এই পয়েন্টটা, বুঝতে পারলি? আরো স্পেসিফিক হয়ে গেল জায়গাটা। এগুলো হচ্ছে কি দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা অক্ষরেখার উপরে কত ডিগ্রি কোণ করে আছে সুমন্ত বল? কত কত? দ্রাঘিমা রেখাগুলো অক্ষরেখার উপরে কত ডিগ্রি কোণ করে আছে? কত রে ভাই? 90। ও কাঁটা ধর, এই তো এখানে বললাম অক্ষরেখা, এই যে দ্রাঘিমা রেখা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি, একদম সোজা, একদম সোজা। কি প্রশ্ন বুঝছিস কি জানি তুই? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার পূর্বে 180টা এবং পশ্চিমে 180টা দ্রাঘিমা রেখা টানা হয়েছে। এর মানে কি, 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে, 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখাটা আছে এর পরে 180টা টানা আছে, আর এর পাশে কত? 180টা। তাহলে মোট দ্রাঘিমা রেখা কতগুলো? 360, বুঝতে পারলি? এইবারে একটা জিনিস দেখ, যদি আমি এই দ্রাঘিমা রেখার অক্ষরেখাগুলোকে পৃথিবীর উপরে না এঁকে সোজা একটা মেজের পরে বললাম ভাই মেজের পরে আমরা অক্ষরেখা টানবো, কিভাবে টানবো, কেমন দেখতে লাগবে? যদি আমরা গোটা পৃথিবীকে, এই পৃথিবীটাকে যদি কেটে আমি এরকম ছাড়িয়ে সমান করে দিই, একটা মেজে করে দিই, তাহলে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো কেমন লাগবে দেখ। এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, এটা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, ঠিক আছে? এইবারে এর উপরে আছে কত? 30 ডিগ্রি, এরপরে কত আছে? 90 ডিগ্রি, আর 0 ডিগ্রি হচ্ছে একটা পয়েন্ট, তাহলে আর যাচ্ছি না। 30 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি, এই 60 ডিগ্রি, সরি ভাই 7 নর্থ। এই জন্য বুঝতে পারলি? এবার যদি আমি এদিকে দেখি 1 ডিগ্রি
2 ডিগ্রি, এরকম করে কত গেছে 180। ঠিক আছে, এর কোনো একক হয় না কিন্তু, এটা কি ইস্ট, এগুলো সব ইস্ট, কিন্তু এটার কোনো কিন্তু একক হয় না। এই একটা এখানে কি মিলেছে কত 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার কোনো একক নেই, এটা হচ্ছে কি 1 ডিগ্রি ওয়েস্ট, 2 ডিগ্রি ওয়েস্ট। বুঝতে পারলি? যদি গোটা পৃথিবীর উপরে যে রেখাগুলো টানা আছে সেগুলো যদি আমরা মাটিতে আঁকি তাহলে এরকম দেখা, বুঝছিস, জালের মতো। এগুলোকে বলে গ্রিড, এগুলোকে কি বলে একটা গ্রিড। এগুলো তো আরো ছোট হবে, এগুলো আরো ছোট হবে। যদি দেখ আমি এখানে তো করেছি কত, 0 এর পরে কত ধরেছি 30, যদি আমি 0 এর পরে 1 ধরতাম আর এখানে 0 এর পরে 1 তো আরো কাছেও ধরে, আমি তো দূরে নিয়ে গেছি, তাহলে জিনিসটা হয়ে যেত কয়টুকুনি, এইটুকুনি, বুঝছিস। শুধু এই যে একটা ছোট ছোট গ্রিড হয়েছে, এই গ্রিডের পরে স্পেসিফিক ম্যাপ পাওয়া যায়, এগুলোকে বলা হয় টোপোগ্রাফি ম্যাপ। এগুলোকে কি বলে, টোপোগ্রাফি ম্যাপ। ওর পরে আমাদের কাজ করতে হয়েছিল গ্রাজুয়েশনের সময়। ঠিক আছে, ওই একটা ম্যাপ নাম্বার ছিল, ওইটা ল্যান্ডলং বলেছিলাম, মানে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা। ঠিক আছে, সার্ভে অফ ইন্ডিয়া বলে আমাদের এখানে একটা সংস্থা আছে, সেখানে গিয়ে তোকে ওই ম্যাপটা নিতে হয়। তবে ওখানে ম্যাপ নেওয়ার জন্য তোকে আলাদা নিয়ে যেতে হবে, তোকে এমনি ম্যাপ দেবে না কেউ। কারণ কি, এই ম্যাপগুলো ডিটেলসে করা থাকে, যদি কোনো একটা আতঙ্কবাদী বা জঙ্গি এসে ওই ম্যাপগুলো নিয়ে যায় তাহলে সব বিষয় জেনে যাবে যে কোথায় কি আছে, বুঝতে পারলি। সেই জন্য ওখানে তোকে কিনে নিতে হয় আধার কার্ড, এখানকার বাসিন্দা। আর প্রথমত সবাইকে দেবে না, এটা কেবলমাত্র স্টুডেন্টদের জন্য দেবে। ঠিক আছে, তোকে তুই যে স্টুডেন্ট তার জন্য একটা প্রমাণ নিয়ে দেবে আর আধার কার্ড নিয়ে যাবে, তবে তোকে দেবে। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট বক্স মতন এগুলোকে কি বলছে, একটা গ্রিড, GRID, গ্রিড, আর একটা গ্রিড বলছে। এর গ্রিডটার প্রতিটা লাইন লং আছে, দ্রাঘিমা রেখা আছে, অক্ষরেখা আছে। আমাকে গিয়ে শুধু বলতে হবে এই দ্রাঘিমা রেখার এই লাইন লং, তোমার আমাকে একটা ম্যাপ দাও, ওরা দিয়ে দেবে, বুঝতে পারলি। এই হচ্ছে গোটা পৃথিবীর উপরে আমাদের যে দ্রাঘিমা রেখা আছে আর যে অক্ষরেখা আছে। এইবার তুই কেউ ভাবলি না তো যে এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, কিন্তু পৃথিবীর উপরে আমরা শুধু দেখেছি একটাই 180 ডিগ্রি, এটা তো ভাববি না কেউ। এখানে যে দুটো 180 ডিগ্রি লিখলাম, কিন্তু পৃথিবীর উপরে তো জানো, তুমি বলেছিলে এখানে 0 ডিগ্রি, এর পেছনে আছে 180 ডিগ্রি, তাহলে এখানে তুমি দুটো কেন 180 ডিগ্রি লিখলে কেন লিখলাম? এই সামান্য বুদ্ধিটাও নেই ভাই। ধর আমার এটা বাম হাত, এটা ধর আমার ডান হাত, এটা ধর 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, এটা তো আমি জমির পড়ে গেছি, মানে মেজের পড়ে গেছি, এটাকে যদি আমি গোল করে দিই 180 180 তো মিলিয়ে যাবে রে, তাহলে সেই তো একটাই হয়ে গেল, বুঝতে পারলি। এখানে আসবি। আচ্ছা শোন, তারপরে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার পূর্বে 180টা এবং পশ্চিমে 180টা দ্রাঘিমা রেখা টানা হয়েছে। দেখা গেল 180 পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দুটো একটাই রেখা। এই যে পূর্ব পশ্চিম করে দিয়েছে না, এটা হবে না, এখানে ভুল আছে, বইতে ভুল করেছে, পূর্ব পশ্চিম হয় না। 180 ডিগ্রি 90 ডিগ্রি এই 0 ডিগ্রি এর পূর্ব পশ্চিম হয় না। দ্রাঘিমা রেখা বা মূলমধ্য রেখা ঠিক বিপরীতে রয়েছে। দ্রাঘিমা রেখা বা মূলমধ্য রেখা মানে যে 180 ডিগ্রিটা আছে, এই যে 180 ডিগ্রিটা এটা কার পেছনে আছে, 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে আগে দিন কি নাম দিয়েছিলাম, মূলমধ্য রেখা বা প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান ওর ঠিক বিপরীত পক্ষে আছে। ওটা কি বলছে, পূর্ব অংশের নাম পূর্ব গোলার্ধ এবং পশ্চিম অংশের নাম, এই যে ভাগ করেছে, পূর্ব অংশটার নাম কি পূর্ব গোলার্ধ, পশ্চিম অংশটার নাম কি পশ্চিম গোলার্ধ। ঠিক আছে, কোনটা বলো তো? উপরে একদম উপরে, এটা 60, এটা 60। আচ্ছা, আরেকটা পেজ ভাই চলে এসেছি, তবে তার আগে 22 পেজের ওই নীল মতন ছকটা আমরা একটু করব। তাহলে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কি হবে, কোথা থেকে শুরু হবে দ্রাঘিমা রেখা গোনা। দ্রাঘিমা রেখাগুলো এবারে দেখ, দ্রাঘিমা রেখা যে টানছি, এই যে 0 ডিগ্রি বলছি, 0 ডিগ্রিটা কোথা থেকে হবে, বিজ্ঞানীদের মধ্যে নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। ভাই ও বলছে না আমার দেশের পথে 0 ডিগ্রি যাবে, আরেকজন বলছে কি না ভাই আমার দেশের পথে যাবে। কেন কি, যদি আমি এটা কি মেন একটা, এখান থেকেই তো সবকিছু দেখা হচ্ছে, 0 এর পরে 1 2, আমি যদি 0টাকে এখানে নিয়ে যেতাম তাহলে 0 এর পরে 1 2, তাহলে 0টার গুরুত্ব বেশি না এই 1 2 গুলোর গুরুত্ব বেশি, বলতে কি 0 যেখানে শিফট করবি সেখান থেকে তো সংখ্যা গোনা শুরু হবে। তাহলে সব মিলে আন্দোলন করা শুরু করে দিয়েছে বইটা বলে যে না 0 আমার 0 ওর। ঠিক আছে, ওইদিকে আর্যভট্ট বলছে 0 আমার, কারণ আর্যভট্ট 0 আবিষ্কার করেছে। ঠিক আছে, এইবারে কি হয়েছে বলছে দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা একই দৈর্ঘ্যের আর প্রত্যেকটাই অর্ধেক বৃত্ত। তাই ঠিক করা হলো একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখা থাকবে যেখান থেকে অন্য দ্রাঘিমা রেখার মান গণা হবে।
1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হলো লন্ডনের গ্রিচের মানমন্দিরের উপর দিয়ে। তাহলে কোথায়? লন্ডনের গ্রিচের মানমন্দির, ঠিক আছে, একটা জায়গার নাম। সেই জায়গাটার থেকে এই 0 ডিগ্রি সেটা টানা হয়েছে। সবাই বৈঠক মিলে বসে ঠিক করে বললো না, লন্ডনের উপর দিয়ে আমাদের গ্রিচের মানমন্দিরের উপর দিয়ে এই 0 ডিগ্রি টানা হয়েছে। এখান থেকে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে কত সালে এটা তারা ঠিক করলো আর কোন জায়গাটা থেকে আমাদের 0 ডিগ্রি গিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, লন্ডন। লন্ডন তারপর বলছে লন্ডনের গ্রিচের মানমন্দির। তার এবারে কি বলছে? রয়্যাল অবজারভেটরি উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা, যার মান 0 ডিগ্রি বা প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে? তাহলে কত সালে? 1884। দুটো জিনিস ইম্পর্টেন্ট, কত সাল? 1884 সালে ঠিক হয়েছিল যে 0 ডিগ্রিটা এই স্থানের মধ্যে যাবে। আর দ্বিতীয় যে পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্থানটা, কোন স্থান? গ্রিনিচের মানমন্দির, ঠিক আছে? দাগিনি পেন্সিলে একটা লেবুকে কি শুধু মাঝখান দিয়ে কেটে দুটো সমান ভাগ করা যায়? একটা লেবুকে কি মাঝখান থেকে কেটে সমান ভাবে দুটো ভাগে করা যায়? অবশ্যই যায়। আর কিভাবে কার্লের সমান ভাবে ভাগ করা যাবে দেখো তো। তোকে প্রশ্ন করেছে, এইটুকু বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ, বুঝে দিচ্ছি। বলছে কি একটা লেবুকে, টিউশন ভাই বলছে একটা লেবুকে মাঝখান করা যাবে কিভাবে কাটলে? তুই বলতে পারিস ভাই এভাবে কাটলে, তাই তো, হয় কিনা? যদি এরপরে যদি আমি এভাবে কাটি, হবে কি মাঝখান হবে কি? হবে না। এছাড়া আর কি কি ভাবে মাঝখান ভাবে কাটতে পারবো ভাই? এই যে, তারপরে এই যে, তারপরে এই যে, এই যে, এই যে, এই যে, সেটা বলছে, সেই জিনিসটা ছবিটা এঁকে দেখিয়েছে, ঠিক আছে? এইবার বিষয়টা শোন, যে পূর্ণবৃত্ত পৃথিবী বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করে তাকে বলা হয় কি? মহাবৃত্ত। তাহলে এইগুলো প্রত্যেকটা একটা মহাবৃত্ত না মহাবৃত্ত নয়? আমাকে বল। প্রতিটা কিন্তু তাহলে মহাবৃত্ত, ঠিক আছে? তার জন্য এইবার তুই আমাকে বলতে পারিস তাহলে নিরক্ষরেখায় কেন শুধু মহাবৃত্ত? কারণ ওই রেখাটাই পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছিল। কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা কিন্তু কেউ করতে পারে, একমাত্র কে করেছিল? নিরক্ষরেখা। সেই জন্য নিরক্ষরেখাকে বলা হয় কি? মহাবৃত্ত, ঠিক আছে? দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা, হাতে রাখ, একটু পরে উঠবি। দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তরেখা একটা পূর্ণবৃত্ত তৈরি করে। এই হিসেবে নিরক্ষরেখা ও দুটি দ্রাঘিমা রেখার মিলিত বৃত্তাকার মহাবৃত্ত। তবে এছাড়া আরো অসংখ্য মহাবৃত্ত পৃথিবীর উপর দিয়ে টানা যায়। তুমি চেষ্টা করে দেখো আর অন্য কোনো বৃত্তাকার দিয়ে পৃথিবীকে সমান ভাগে ভাগ করা ফেলা যায় নাকি, ঠিক আছে? আর এখান থেকে আর কিছু নেই। তারপরে দেখ এখানে হলুদ মতন যে বক্সটা আছে সেখানটায় তো দ্রাঘিমা রেখা অক্ষরেখার মধ্যে পার্থক্য দিয়েছে। আচ্ছা, আমরা শুরু করি। বৈশিষ্ট্যটা বলেছে আকার, এটা কি? পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা, অর্ধবৃত্ত। সংখ্যা কতগুলো? 180টি, 81টি, আর একটা হতে পারে কোনটা? 179টি, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কোনটা দিবি? 181টি, ঠিক আছে? এইবারে স্যারকে আজকে আমি বলছি, স্যারকে গিয়ে জিজ্ঞাসা করবি যে স্যার আমরা তো জানি যে এরকম দুটো পয়েন্ট বলে ওটাকে বাদ দিচ্ছি, তাহলে আমরা পরীক্ষার সময় কোনটা দেবো, ঠিক আছে? কারণ স্যার ভালো দেখবে আমার কাছে যে কোনো একটা লিখলে আমি তখন নাম্বার দেবো, কিন্তু স্যারের ধারণা আলাদা। দৈর্ঘ্য কি বলছে? অক্ষরেখা ড্যাশ আর সব দৈর্ঘ্যই একই। এবার অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, অক্ষরেখা সব দৈর্ঘ্য সমান নয়, একদম। কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? অক্ষরেখা তাহলে অক্ষরেখা পশ্চিম থেকে পূর্ব দিকে, দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণ দিকে। পরস্পর সম্পর্ক সমান্তরাল, অক্ষরেখা পরস্পরের সমান্তরাল আর দ্রাঘিমা রেখা সমান্তরাল নয়, বুঝলি? এই হচ্ছে আমাদের বিষয়। ব্যাস, এখানেই আমাদের প্রথম এই তৃতীয় চ্যাপ্টার কমপ্লিট হলো, ঠিক আছে?